আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে খাদ্য মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এই নাভিশ্বাস শব্দটা আমরা প্রায় 2 বছর ধরে ক্রমাগতভাবে শুনছি। পরিবর্তিত অবস্থায় মানুষের যে প্রত্যাশা ছিল সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। প্রধান উপদেষ্টা যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের কাছে দাবি করেছেন যে এর পিছনে দায়ী 6 বারের বন্যা গত 3-3.5 মাসে, এবং তিনি ডলারের যে মূল্যবৃদ্ধি সেটাকেও দায়ী করেছেন। কিন্তু আসলে কি সংকট সেখানে, নাকি এর বাইরে অনেক কিছু রয়েছে? কেন সরকার সফল হচ্ছে না এই বিষয়টি লাগাম টেনে ধরতে? এইসব বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক, রয়েছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক জাকির হোসেন। আমি ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে সরাসরি জানতে চাই সংকটটি আসলে কোথায়? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে মূল্যস্ফীতির যে প্রভাব সেটা একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। গত 2 বছর ধরে দেখুন 10 ভাগের উপরে মূল্যস্ফীতি হচ্ছে। তো সোজা কথায় বললে বোঝায় যে পণ্যগুলো কিনতে আমার 100 টাকা লাগতো 2 বছর আগে, সেটা এখন প্রায় 130-130-এর আশেপাশে এরকম একটা জায়গায় যেতে হবে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার জন্য নিম্ন আয়ের মানুষ যারা, মধ্যবিত্ত মানুষ যারা, তাদেরকে কিন্তু এটা দারুণভাবে ভোগাচ্ছে। এখন সমস্যাটা কেন তৈরি হলো, এইটার দুটো ব্যাখ্যা আছে। একটি হচ্ছে যে আমরা দেখেছি এর আগে ওই সরকারের সময়ে যে ব্যর্থতাগুলো ছিল, তাদের প্রধান ব্যর্থতা ছিল যে যখন পলিসিগুলোকে নেওয়ার দরকার ছিল তখন তারা এই পলিসিগুলোকে অগ্রাহ্য করেছে। আর আরেকটি ছিল যে পলিসিগুলোকে অনেক সময় না শক্ত হাতে নিতে, যেটাকে আমরা বলি পলিসির গভীরতা, সেটা ব্যাপারে কিন্তু তাদের অত বেশি ইচ্ছা বা এটার প্রতিফলন আমরা কোনোটাই দেখি নাই। বিশেষ করে যেহেতু ইলেকশন হবে, তার আগে থেকে আপনি জানেন যে মূল্যস্ফীতির চাপ ছিল। ইলেকশনের আগে তারা কোনো কিছু করতে চান নাই, এবং তারপর ইলেকশনের পরেও অনেক সময় নষ্ট হলো, কিন্তু তারা আসলে পলিসিগুলোকে ঠিকভাবে নিতে পারছিলেন না। সেটা একটা ইস্যু আমাদের জন্য তৈরি হয়েছে। মূল্যস্ফীতির সময় নর্মালি কী করা হয়? মূল্যস্ফীতির সময় চেষ্টা করা হয় যে ব্যয় সংকোচন করা, এবং সরকার কোনোভাবেই সেন্ট্রাল ব্যাংক থেকে তখন টাকা ধার করে বা টাকা প্রিন্ট করে তার পলিসি নিতে চান না। কিন্তু আমরা দেখেছি ওই সময় যেটা হয়েছে যে মূল্যস্ফীতি অতি উচ্চমাত্রা থাকা সত্ত্বেও সরকার তখন উচ্চ প্রবৃদ্ধিকে অর্জনের জন্য তারা প্রাধান্য দিয়েছে। আমরা অর্থনীতিবিদরা অনেকেই বলেছি যে উচ্চ প্রবৃদ্ধি আকাঙ্ক্ষা, বিশেষ করে যখন মূল্যস্ফীতির হার বেশি থাকে, তখন এটা নিলে হিতে বিপরীত হয়। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে মূল্যস্ফীতি কমাতে হলে আপনাকে এমন কিছু পলিসি নিতে হবে যেটা আবার কিন্তু প্রবৃদ্ধিটাকে খানিকটা টেনে ধরতে পারে। এমনকি টাকা ছাপিয়েও তো লোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ইসলাম গ্রুপের মতো প্রতিষ্ঠানকে, এবং অনেক সময় প্রকাশও করে নাই। এখন যার ফলে দেখা যাচ্ছে যে অনেক টাকা ছাপানো হয়েছিল, যেগুলো কিন্তু আমাদের তথ্যপত্র আমরা এখনই পাচ্ছি। কাজে বড় রকমের কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক মিসম্যানেজমেন্ট তারা তৈরি করেছে। এটা আমি বলতে চাই, আমি মনে করি যে স্মরণকালে আমি মনে করতে পারি না যে বাংলাদেশ এরকম কোনো গভীর সংকটের মধ্যে দিয়ে গিয়েছে কিনা। আগে দেখুন, আমরা বাংলাদেশের রাজনীতির অনিশ্চয়তা, এটা কিন্তু নতুন কোনো সমস্যা না। এটা 80-র দশকের মাঝামাঝি থেকে আরম্ভ করে 90-এর দশকে আমরা দেখি সবসময় ছিল। আমাদের এখানে হরতাল হয়েছে, অস্থিরতা হয়েছে, রাজনীতি কর্মসূচি গিয়েছে, ইলেকশন নিয়ে গণ্ডগোল হয়েছে। কিন্তু এরকম কোনো সময় ঘটনা দুটো একসঙ্গে ঘটে নাই যে আমাদের ম্যাক্রো ইকোনমিক অস্থিতিশীল একটা পরিস্থিতি এবং এটার সঙ্গে আমাদের ওই রাজনৈতিক অস্থিরতা, এই দুটো কিন্তু একসঙ্গে কোনো সময় ছিল না। এই দুটোর সন্নিবেশনের ফলে এই ক্রাইসিসটা কিন্তু আরও বড় বেশি আকার ধারণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমরা কি করছি? নতুন যে সরকার আসলো, আপনি দেখুন ওনারা আসার পরে কিন্তু এই পলিসিগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা শুরু করেছেন। কিন্তু আমি মনে করি যে সময়টুকু গিয়েছে এই সময়টুকু হয়তো যথেষ্ট পরিমাণে না। কিন্তু আমি যতই বলি এটা যথেষ্ট পরিমাণে না, কিন্তু বাজারে এর যে কষাঘাত, এটা কিন্তু সাধারণ মানুষের থেকে কিন্তু তাদেরকে হিসাব নিকাশ বুঝতে চাচ্ছে না। আর এটা হচ্ছে এখন আমি বলবো সবচেয়ে বড় প্রায়োরিটি যে কত তাড়াতাড়ি আমরা মূল্যস্ফীতিটাকে সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসতে পারবো। একটি কথা এখানে বলতে হবে যে দেখুন, মূল্যস্ফীতি স্বাভাবিক সময় আমরা যদি মনে করি যে 4 ভাগ বা 5 ভাগ হারে বাড়বে, তাও কিন্তু সেটা বাড়া। তার মানে এটা বললাম একটু আগে, 100 টাকার পণ্য কিনতে এখন যদি 130 টাকা লাগে, এরপরে যদি মূল্যস্ফীতির হার যদি কমে আসে, কিন্তু ওটা কিন্তু তারপরে 5-6% বাড়বে, ওই 130 টাকা কিন্তু আরও উপরে দিকে যাবে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ তারা তাদের ক্রয় ক্ষমতা দেখবে, প্রকৃত ক্রয় ক্ষমতা
এইটা যে পর্যায়ে কমছে, আমি মনে করি যে সেটি একটি আশঙ্কাজনক অবস্থার মধ্যে চলে গেছে। আপনাকে আমি বলতে চাই, দেখুন ইন্ডিপেন্ডেন্ট যে সার্ভেগুলো আছে তারা বলতেছে বাংলাদেশে আমাদের প্রায় এখন 23 মিলিয়ন লোক তারা খাদ্য অনিরাপত্তায় ভুগছে। অনেক হাউসহোল্ড আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য নিতে পারছে না। তাহলে দেখুন আমাদের যে উন্নয়নের যে অর্জন বা যে গল্পগুলো আমরা শুনেছিলাম সেটা কি এতই ভঙ্গুর যে এখন 23 মিলিয়ন লোক হচ্ছে খাদ্য অনিশ্চয়তায় ভুগছে? এই প্রশ্নটা তো আমাদের কিন্তু উত্তর খুঁজে বের করতে হবে। আমি আসছি আপনার কাছে আব্দুর রাজ্জাক। সাংবাদিক জাকির হোসেন, আমি যদি একেবারে সহজ ভাষায় বলি, যে মানে সাম্প্রতিক সময় যে শব্দগুলো খুব বেশি উচ্চারিত হচ্ছে যে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কেন, আমি অন্য বিষয়ে আসবো, তার আগে একটু সাধারণ মানুষ যেগুলো নিয়ে বেশি কনসার্ন বা বেশি লেখালেখি হচ্ছে, এবং চাঁদাবাজি থামানো যাচ্ছে না, এই কারণে মানে এর একটা প্রভাব পড়ছে, আসলে কি বিষয়টি তেমন? আর যদি থেকেই থাকে তাহলে কেন এটি রোধ করা যাচ্ছে না? একটু পলিটিক্যাল কোশ্চেন হয়ে যায় যদিও, তারপরও নিশ্চয়ই অর্থনীতি জড়িত সঙ্গে। না, চাঁদাবাজি যে শেষ হয়নি সেটা আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা এবং যিনি কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন, উনি কিন্তু বলেছেন যে এটা পুরোপুরি শেষ হয়নি, মানে উনি এটা উল্লেখ করেছেন এবং এটা সরকারের চেষ্টার কথা উনি বলেছেন এবং উনি রাজনৈতিক দল কিংবা সংশ্লিষ্ট অন্য স্টেক হোল্ডার্স যারা রয়েছেন তাদের সহযোগিতা চেয়েছেন। এটা একটা জিনিস। আর আপনি যেটা সিন্ডিকেটের কথা বলছেন, এই শব্দটার আলোচনা আসলে এটা খুব এক কথায় কিংবা খুব সরল এটার বিশ্লেষণ নেই। হ্যাঁ, সিন্ডিকেট যেমন আপনি যদি দেখেন যে আমাদের আমদানি নির্ভর যে সমস্ত পণ্য, ভোজ্য তেল কিংবা চিনি, এই জাতীয় পণ্য, এটা বড় কিছু আমদানিকারক বেসিক্যালি আমদানি করে। হ্যাঁ, এখানে ছোট আমদানিকারকদের আমরা খুব একটা দেখি না। এখন এইটার অ্যানালাইসিসটা প্রপার হওয়া দরকার যে ছোটরা কি বড়দের কোনো অ্যাটিটিউডের কারণে কিংবা সরকারের সাথে তাদের কোনো নেক্সাসের কারণে তারা কি আনতে পারছে না, নাকি এই সমস্ত পণ্য বাল্ক আমদানি না করলে এটা লাভজনক না। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে যদি গুটি কয়েক আমদানিকারক একসাথে মিলে বাজার নিয়ন্ত্রণ করে, তো তার জন্য তো ট্যারিফ কমিশনের মতো প্রতিষ্ঠান রয়েছে। তো আমার মনে হয় যে যদি আমরা শুনি এ ধরনের প্র্যাকটিসের কথা, যদি এটা খুব বোল্ডলি উইদাউট এভিডেন্স বলাও কঠিন, কিন্তু সেটার জন্য তো সরকারের প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, আমার মনে হয় যে সে জায়গায় দেখে যদি এখন তো এই সরকারের তো অনেক মানে ট্রান্সপারেন্সি কিংবা কোনো ব্যবসায়িক গোষ্ঠীর কাছে তার কোনো দায়বদ্ধতা নাই, তাই না? যেটাকে আমরা অলিগার্ক যে শব্দটার কথা শুনছি, সেই সিস্টেমের তো এখন থাকার কথা নয়। হ্যাঁ, সেটাও নাই। তাহলে আমার মনে হয় যে এটা একদিনে দেখার বিষয় না। এগুলো সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান এটার সাথে সম্পৃক্ত তারা দেখতে পারে। হ্যাঁ, সব কিছুর তো ভালো করে ডাটা দিয়ে, তাই না, আমদানির তথ্য দিয়ে কারা কি আনছে, সরবরাহের তথ্য, ডিমান্ডের তথ্য, সেগুলো তো বিচার বিশ্লেষণ করার মতো প্রতিষ্ঠান আছে, লোক আছে। তার মনে হয় যে সরকার এগুলো দেখতে পারে। যে আমরা অনেক সময় বলি ঢালাওভাবে, হ্যাঁ, যে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। যদি সিন্ডিকেট থেকেও থাকে তাহলে তো সেটার উপায় আছে সেটা ভাঙার। আপনি তো কয়েক দশক এই সাংবাদিকতায় এই বিট করছেন, অর্থনীতি বিট, সেই অভিজ্ঞতা আলোকে আপনার কি মনে হয়? যেমন আমরা যদি বলি গত সরকারের মানে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি কিংবা সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, তারা বলেছিলেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, সিন্ডিকেটে হাত দিলে সমস্যা আরও বাড়বে। আসলে কি বাস্তবতা তেমন ছিল বা এখনো আছে? ওনারা এক্স্যাক্টলি কি বলেছেন এটা অনেক সময় সামাজিক মাধ্যমে আসে, আমি না পত্রিকা আসছে, আমরাও নিউজ করেছি, এভাবেই বলেছেন। যদি এই টোনই হয়ে থাকে বাণিজ্য মন্ত্রীর, তাই না, সাবেক বাণিজ্য, তাহলে তো ওনারই দায়িত্ব সেটা দেখা। না, সাবেক বাণিজ্য মন্ত্রীর কথা বলছি আমি, টিপু মুনশি, তাহলে ওনারও, হ্যাঁ, টিপু মুনশি যদি এই কথা বলে থাকেন যে সিন্ডিকেট আমরা হাত দিতে পারছি না, তাই না, তাহলে তো উনি তো ওনার ব্যর্থতাই স্বীকার করে নিলেন। তাহলে তো সমস্যাগুলো কোথায়? হ্যাঁ, আচ্ছা, এখন কথার কথা যে সিন্ডিকেট যদি থেকে থাকে আর ওনার যদি হাত দিতে সমস্যা থাকতো, উনি যদি না বলে থাকেন, তাহলে আমরা ধারণা করতে পারি যে উনি মন্ত্রী হিসাবে উনি ব্যর্থ। কারণ হয়তো আমরা যাদেরকে সিন্ডিকেট বলছি তাদের শক্তি ওনার চেয়েও বেশি, কিংবা তাদের যে নেক্সাস ওনার চেয়েও
পাওয়ারফুল, এ কারণে উনি হাত দিতে পারছেন না, এটা সোজা হিসাব। যদি তাই হয়ে থাকে। আর আরেকটা যেন আপনি বলছিলেন যে পরিকল্পনা মন্ত্রীও, হ্যাঁ আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রীও উনিও সোজা সাপটা কথা বলতেন যে কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র এই যে আমরা সিন্ডিকেটের কথা বলি, এই মূল্যস্ফীতির সমস্যা এক জায়গায় নিশ্চয়ই নয়, এক জায়গায় নিশ্চয়ই না। এবং যদি সেটা আসলেই মানে সিন্ডিকেট যে শব্দটা, সেটা কি যে আপনি একটা কলিউসিভ একটা অ্যাটিটিউড করছেন, সবাই একটা নেক্সাস করে একটা ইয়ে করছেন, কিন্তু অনেক পণ্য আছে তো এইটার, হ্যাঁ এটা প্রচুর লোকজন সংশ্লিষ্ট, সেখান থেকে সিন্ডিকেট হওয়ারও কথা না, কিন্তু তারও তো দাম বাড়ছে। আমি যদি একটু সবজির কথা, মানে একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা সাধারণ মানুষ যাকে পরিবাচি, আমি তো বাজারে গেলে আমার নাভিশ্বাস উঠে যায়। মানে আগে যেখানে আমি 2 বছর আগের কথা বলছি বা 3 বছর আগের কথা বলছি, যে সবজি হয়তো 200 টাকা কিনতে পারতাম, সেটা এখন 450-500 টাকা লাগছে। মানে কয়েক কেজি, 2, 4, 5, 6 কেজি যদি সবজি কিনে তাতেও তো মানে প্রতি কেজি সবজি, আমার ধারণা শীতের সময়, শীত তো চলে এলো, আমি গত সপ্তাহে সিম কিনেছি 100 টাকা, সেই সিম এখন 120 টাকা। মানে কারণ কি, এগুলোর কি কারণ ডক্টর আব্দুর রাজ্জাক? যে দেখুন, প্রথমে একটি আমি বলি যে মূল্যস্ফীতিটা যেহেতু অনেক দিন ধরে আছে, জি, এরকম একটা পরিস্থিতি হয় কি, তখন পণ্য সামগ্রীর দাম একসঙ্গে বাড়া শুরু করবে। কাজে আমরা তখন বলতে পারবো না যে ডিমের যথেষ্ট পরিমাণে সরবরাহ থাকার পরেও কেন ডিমের দাম বাড়ছে, কারণ অন্য সব জিনিসগুলোর দামও কিন্তু বেড়েছে। আমরা একটা কথা বলি, অনেক সময় ইকোনমিস্ট আমরা বলি যে যদি ইনফ্লেশন সাস্টেইন করে, দীর্ঘমেয়াদী যদি থাকে, তাহলে পণ্য সামগ্রীর দাম তারা মুভ করে, মানে একসঙ্গে ওরা বাড়তে থাকে। আমরা এখন একটা সেরকম পরিস্থিতির মধ্যে গিয়েছি। তার মানে দেখেন, আপনার প্রশ্ন উত্তরটা হচ্ছে অনেক এরকম, ইনিশিয়ালি যেহেতু আমরা অনেক পরিমাণে মানি সাপ্লাই করেছি, ডিমান্ড ম্যানেজমেন্ট ভালো করতে পারি নাই, কাজে সেদিক থেকে সরকারের পলিসির একটা ব্যর্থতা ছিল আগের সরকারের। আচ্ছা, সেই ব্যর্থতা আমাদেরকে কিন্তু মূল্যস্ফীতিকে উপরের দিকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার ফলে অ্যাপারেন্টলি যেসব পণ্যের দাম বাড়ার কথা ছিল না, সেগুলো কিন্তু দাম বাড়া শুরু করেছে। তার সঙ্গে কয়েকটি ব্যাপার যুক্ত হয়েছে, সেটা আমি একটু আপনাদেরকে বলতে চাই। প্রথমে হচ্ছে যে দেখুন, আমরা যে খালি মূল্যস্ফীতির সমস্যা এখন আমাদের হাতে, তা না। নর্মালি কী হয়, মূল্যস্ফীতি মানে হচ্ছে এখানে আমার জিনিসের যে অনেক দাম, এটাকে অনেক সময় ট্যাকেল করা যায় আপনি যদি বাইরে থেকে প্রচুর পরিমাণে আমদানি করতে পারেন। আমাদের কিন্তু এখন রিজার্ভের কিন্তু একটা সমস্যা আছে, যার ফলে আপনি কিন্তু আমদানিকেও কিন্তু অনেক নিরুৎসাহিত করেছেন। আমাদের যে কন্ট্রাকশনারি পলিসি আমরা নিয়েছি, মনিটারি পলিসি, সেটা কি খালি সুদের হার বাড়াচ্ছে তা তো না। যেহেতু রিজার্ভের ক্রাইসিস আছে, আমরা কিন্তু এই জন্যে আবার আমদানি করার ক্ষেত্রে কিন্তু অনেক কঠোর মনোভাব দেখাচ্ছি। যদিও গভর্নর সাহেব বলেছেন বিভিন্ন জায়গায় যে আমদানি করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু আমি অনেক আমদানি করার কিছু কথা বলেছি, তারা বলেছেন তাদের ব্যাংকগুলা এখন ফাইন্যান্স করতে চাচ্ছেন না বা নারাজ। কাজে আপনি বুঝতে হবে যে আমদানি করার ক্ষেত্রে কিন্তু একটা ওখানে একটা ভাটা পড়েছে, এটি হচ্ছে প্রথম বিষয়। আর এটা আমরা ডেটাতে খুব বেশি দেখতে পারি। আপনার মনে আছে কিনা যেন কোভিডের পরের বছরে কিন্তু বাংলাদেশের আমদানি প্রায় $80 বিলিয়ন উপরে চলে গিয়েছিল, এখন কিন্তু সেটা তারও অনেক নিচে আছে। তো যদি অর্থনীতি গ্রো করে থাকে, এবং আমরা বলছি যে প্রবৃদ্ধির হার কমতে পারে, কিন্তু অর্থনীতি আকার তো বড় হচ্ছে, কিন্তু আপনার আবার আমদানি বাড়ছে না। কাজে বুঝতে হবে যে আমদানি করার মাধ্যমে সরবরাহ বাড়ানোর যে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া কিন্তু ব্যাহত হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এটার সঙ্গে যে জটিল যে বিষয়টি যোগ হয়েছে, যেহেতু আমার রিজার্ভের ক্রাইসিস আছে, তখন কিন্তু টাকা তার সে বিনিময় হার ধরে রাখতে পারবে না, এবং আমরা সেটাই দেখেছি, টাকার কিন্তু বড় মাত্রার দরপতন হয়েছে, এবং সেটাও কিন্তু আবার আপনার মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে। কাজে পুরো একটা প্যাকেজ আমরা তৈরি করেছি। এই জন্যে আমি আপনাকে প্রথমে শুরুতে বলেছিলাম যে বাংলাদেশে এখন যে ক্রাইসিস চলছে, এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না, এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস। আমি গত 30 বছরে মনে করি না যে বাংলাদেশ কোনো সময় এরকম একটা ক্রাইসিসের মধ্যে গিয়েছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশের জন্য, আমি আবার বলছি, পৃথিবীর যে কোনো দেশের জন্য যদি মূল্যস্ফীতি এবং রিজার্ভের ক্রাইসিস দুটা যদি একসঙ্গে থাকে, সেই দেশের জন্য এখান থেকে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়াটা অত্যন্ত দুরূহ। এবং আমরা আনফর্চুনেটলি এরকম একটা সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আচ্ছা, এটার সঙ্গে সিন্ডিকেট নিয়ে আপনি আলোচনা করলে সেই বলতে চাই, দেখুন আমি ওনার সাথে একমত যে সিন্ডিকেটের যে তত্ত্ব, এটা কাজ করতে পারে বা নাও করতে পারে, আমাদের হাতে সঠিক কোনো তথ্য প্রমাণ নাই। ইনস্টিটিউশনস আমাদের আছে, ট্যারিফ কমিশনের কথা উনি বলেছেন, কিন্তু এটার জন্য হয়তো সবচাইতে আমি বলবো যে কম্পিটেন্ট হওয়া উচিত ছিল যে বাংলাদেশ কম্পিটিশন কমিশন। আচ্ছা, এখন আপনি জানেন বাংলাদেশে কী হয়েছে গত 15 বছর, আপনি আমাকে বলেন তো বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনের কি মান বেড়েছে? ইনস্টিটিউশনগুলোর কি সংস্কার করা হয়েছে? তাদের কি ক্যাপাসিটি বেড়েছে? কোনো ইনস্টিটিউশনের ক্যাপাসিটি বাড়ে না। আপনি বাংলাদেশে বলতে পারেন যে ইনস্টিটিউশনগুলোকে কার্যকরীভাবে ধ্বংস করা হয়েছে।
মেরিটোক্রেসিকে বাদ দিয়ে এমনভাবে হ্যান্ডপিক করা হয়েছে, আসলে ওখানে হয়তো আরও ভালো যোগ্য লোক দিলে আপনি দেখতেন ইনস্টিটিউশনগুলো হয়তো বেটার হতে পারতো। ইনস্টিটিউশনগুলো ভালো করার জন্য সরকারের যে পরিমাণ বিনিয়োগ করতে হয় সেই বিনিয়োগ কিন্তু করা হয় না। তাহলে ওই ইনস্টিটিউশনগুলোকে আপনি যদি এখন বলেন যে এই প্রবলেমগুলোকে সলভ করতে, তারা কিন্তু এখন পারবে না। আমরা কিন্তু সেটা এখন দেখছি, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি কিন্তু আমাদের একদম ওই পর্যায়ে গিয়েছে যে আপনি তাদের কাছ থেকে কোনো এখন সাহায্য পাবেন না। এখন আমি আবার ফিরে যাই যে আমাদের যে এখন যে মূল্যস্ফীতি, সেখানে এখন সরকার যেটা করছে সেই জায়গাটা আমরা দেখছি যে সরকার এখন তার যে স্পেন্ডিং সেটাও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু কাট করবে। আপনি জানেন যে বাজেট যেটা ছিল, সরকার চিন্তা করছেন এটাকে আরও আমরা সংস্কার করে এবং এটাকে কাটছাট করে আমরা যেন করতে পারি। তাহলে হবে কি, মনিটারি পলিসি যেটা আমরা নিচ্ছি কন্ট্রাকশনারি, সুদের হার বাড়ানোর মাধ্যমে ওখান থেকে ডিমান্ডটাকে ম্যানেজ করা হচ্ছে, আবার পাবলিক স্পেন্ডিং আমরা করানোর চেষ্টা করছি, করে আমরা এই মূল্যস্ফীতিকে ট্যাকেল করার চেষ্টা করছি। কিন্তু আমি মনে করি দেখুন, আমাদের কিন্তু এখন সাপ্লাই বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে যদি রিজার্ভের ইস্যু যদি একটা বড় প্রবলেম হয়ে থাকে, বিকজ বাংলাদেশ ব্যাংক এটাও চাচ্ছে যে রিজার্ভ বাড়াতে, এবং গভর্নর ওনার প্রায়োরিটি হচ্ছে উনি রিজার্ভ থেকে কোনো অর্থ ছাড় দিয়ে উনি কিন্তু বাজারে দিয়ে যাচ্ছেন না। এখন এইভাবে করলে তাহলে আমাদের আরেকটা অল্টারনেটিভ মেকানিজম বার করতে হবে, যার মাধ্যমে আমরা আমদানি করে আমাদের এই সরবরাহ বাড়াতে পারবো। সেই মেকানিজমটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আপনি জানেন সামনে কিন্তু রমজান মাস আসছে, আমরা দেখছি বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা জানি বাংলাদেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়ে। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কমে, আমাদের এখানে বাড়ে। আমরা তো আবার সেই পথে সেই সিন্ডিকেট এখানে তো অবশ্যই যদি তাই হয় তাহলে সেটা সরকারকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে এবং এখন থেকে চিন্তা করতে হবে যে রমজান জনিত কারণে জিনিসপত্রের ঊর্ধ্বগতি হওয়ার যে প্রবণতা থাকে সেটাকে আমরা কিভাবে ফেস করব। আমরা যদি এখন থেকে সেই ব্যাপারে দূরদর্শী না হই তাহলে কিন্তু আমাদের সামনে আরেকটা বড় ক্রাইসিস ওয়েট করছে। তবে আমি মনে করি এবং আমি কথাবার্তা বলে দেখেছি যে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা নীতি নির্ধারকরা আছেন তারা কিন্তু এই ব্যাপারে ওয়াকিবহাল, তারা জিনিসটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যে সামনের রমজান মাস আসছে, এটার জন্য যেন পণ্য সামগ্রীর দাম আরেক দফা না বাড়ে, এটা তাদের প্রয়াস আছে। জাকির হোসেন, আমরা জানি যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্যের উপরে, অনেক জিরো পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, তারপরও দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা তো থামছেই না। সরকারের কোনো ত্রুটি রয়েছে বা সদিচ্ছা অভাব রয়েছে নাকি অভিজ্ঞতার অভাব, কোনটি? আচ্ছা, সাম্প্রতিক সময়ে আপনার যে সমস্ত পণ্যের শুল্ক কমানো হয়েছে আর পাশাপাশি আপনার এলসি খুলতে আপনার মার্জিনটাকে কমায় রাখার একটা নির্দেশনা দিচ্ছে যে আপনি যদি চান ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তাহলে শূন্য মার্জিনেও আপনি এলসি খুলতে পারবেন। হ্যাঁ, মানে আগে দেখা গেছে যে আপনার অনেক, এখন তো যেহেতু ডলার ক্রাইসিস, তাই না, তো রমজান সামনে রেখে শুধুমাত্র নিত্যপণ্যের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এখন একটা নির্দেশনা দিয়েছে। আর শুল্ক তো আপনার আমরা যতদূর জানি যে ভোজ্য তেলের ভ্যাটে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, চাল আমদানিতে, আর ডিম আমদানির ক্ষেত্রে মনে হয় কোনো একটা সুবিধা দেওয়া হয়েছে, গুটি কয়েক পেঁয়াজের ক্ষেত্রে তো হ্যাঁ, তো যেটা হয় যে শুল্ক কমানোর তাৎক্ষণিক প্রভাব আমাদের এখানে পড়ার অভিজ্ঞতা কম। এটা যদি পেঁয়াজ দেখেন যে পেঁয়াজের এই সময়টা বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর, যেটা নতুন পেঁয়াজ ওঠার আগ মুহূর্তটা বাংলাদেশের সবসময় পেঁয়াজের দাম একটু বেশি থাকে দেশি পেঁয়াজ যখন বাজারে আসে। আবার আমরা মাঝে দেখেছি যে পেঁয়াজের দাম কিছুটা কম ছিল, আবার হঠাৎ করে সেটা হ্যাঁ এটা বাড়ছে। সেটা ডিমের ক্ষেত্রে আপনার আমদানির অনুমতি দিলেও কিছু প্রক্রিয়াগত জটিলতার কথা আমরা শুনছি যে এখানে কৃষি মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষার কিছু বিষয় আছে, সেখানে একটা জটিলতা তৈরি হয়েছে। তা আমার মনে হয় যে আসলে কেন কমছে না এটার উত্তর বের করতে গেলে প্রথমত যারা এটার দেখভালের দায়িত্বে, রাজ্জাক ভাই যেমন বলছিলেন প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন সহ, এনারা একটু বিচার বিশ্লেষণ করতে পারে। আর অনেক সময় হয় কি যে আপনি শুল্ক কমালেন, কিন্তু যদি সেই পণ্যের দাম আন্তর্জাতিকভাবে আবার এক মাস আগের চেয়ে বেড়ে যায়, তাহলে আপনি যতটুকু শুল্ক কমালেন, হ্যাঁ, আবার ওই তুলনায় যদি আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায় তাহলে আবার এই অত কাজ নাও হতে পারে। হ্যাঁ,
আবার একটা হচ্ছে যে ঠিক আছে, যেহেতু দাম বৃদ্ধির প্রবণতা আছে, শুল্ক কমাইছে, তখন অতি মুনাফা, এখন শোনেন অতি মুনাফা প্রবণতা আবার সিন্ডিকেট কিন্তু সমার্থক শব্দ না। হ্যাঁ, যদি একটা টেন্ডেন্সি হয়ে থাকে যে কথার কথা রমজানের সময় আমরা যেটা দেখি, প্রত্যেক বছরই তো আমরা কোনো কোনো উদ্যোগ দেখি, হ্যাঁ, যেটা হয় যে সমস্ত উদ্যোগ ব্যর্থ হয়ে যায় সাইকোলজিক্যাল কারণে আর কি। একটা হচ্ছে ভোক্তাদের, বেশিরভাগ মানুষের কাছে মনে হয় যে রমজান এর সময় দাম বাড়বে এবং বেশি কেনার প্রবণতাও দেখা যায়। আমি বলতেছিলাম যে এটাই একমাত্র কারণ। আরেকটা হচ্ছে যে ব্যবসায়ীদের, বিশেষত খুচরা ব্যবসায়ীদের মধ্যে যে আমার এই সময় যেহেতু ডিমান্ড বেশি, মানুষের ধর্মকর্মের একটা বিষয়, মানুষের আবেগের বিষয়, হ্যাঁ, এরকম যে তারা এটা বেশি বেশি এই জিনিসটা খেতে চায় কিংবা এরকম নানান ইস্যু থাকে। তো এই সময়টা আমার দাম বাড়ানোর সময়, আমার ব্যবসার সময়, হ্যাঁ, ঈদের বাজারটা আমাকে সারা বছরের চেয়ে বেশি ব্যবসা করতে হবে। এই যে একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে, যেখানে আপনার কর্তৃপক্ষ অনেক সময় এত মানুষকে সামাল দেওয়ার মতো পরিস্থিতিও থাকে না। এটা হ্যাঁ, আমি জানি না আমি ঠিক কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যে যারা কিনে, যারা বিক্রি করে, সবার মধ্যেই এটাকে রাজ্জাক ভাই ভালো বলতে পারবেন, এটা একটা আছে যেটা হচ্ছে যে আপনার মূল্যস্ফীতির প্রত্যাশা। হ্যাঁ, তো সবার মধ্যেই কিন্তু এক ধরনের প্রত্যাশা তৈরি হয় যে আর একটা জিনিসের দাম বাড়বে। তো এই প্রত্যাশাটাই অনেক সময় মূল্যস্ফীতি বাড়ায় এবং এটা প্রুভেন। ঠিক আছে, তা আমার যে এই পণ্যভেদে আপনার শুল্ক কমানোর পরে সেটার ইম্প্যাক্ট পড়তে কত সময় লাগে, না পড়লে কি কারণে পড়তেছে না, সেইটা খুব সাদামাটাভাবে নানান পারসেপশন আমাদের আসতে পারে, কিন্তু আসলে ফাইন্ড আউট করা দরকার যে কি কারণে পড়তেছে না, কেন করা হচ্ছে না। বা আমার মনে হয় কাজ করতেছে সরকারের যারা প্রতিষ্ঠান, এখানে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব আছে, যারা ব্যবসায়ীদের নিয়ে যে সমস্ত সংগঠন, তাদের তো কাজ শুধু ইলেকশন করা না, তাই না? আর সরকারের সাথে সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য, নিজের ব্যবসা বাণিজ্য নেওয়া, এইসব তো না, তাই না? এদেরও তো একটা দায়িত্ব আছে, যারা বিজনেস বডি, যারা বিভিন্ন সমিতি, তাই না? তাদের তো জনগণের প্রতি তো তাদের একটা দায়িত্ব আছে, তারা তো এদেশেরই মানুষ, তাই না? এখন আমরা সবাই মিলে যদি দেশটাকে ভালো না চাই, আমরা সবাই, আমি একজন ক্রেতা, আবার একই সাথে আমি একজন বিক্রেতা, তাই না? তো আমি তো বিক্রেতার জায়গা থেকে আমি তো আমি যদি কিছুটা অনৈতিক কিছু করে থাকি, অন্যায় করে থাকি, তাই না? তো এই যে স্বচ্ছতার জায়গা, নৈতিকতার জায়গায়, এই জায়গায় পৌঁছাতে গেলে তো আমাদের এটা তো শুধু সরকার দিয়ে, কয়েকজন মানুষ দিয়ে, কয়েক প্রতিষ্ঠান দিয়ে, প্রশাসন দিয়ে, অনেক সময় তো বাজার মনিটরিং, তো বাজার পলিশিং, আপনি কি করবেন বলেন? আপনি পলিশিং করতে গেলে তো আবার উল্টো ঝামেলা পাচ্ছে, দোকানপাট বন্ধ করে দিয়ে লোকজন চলে যাচ্ছে। তা আমার মনে হয় যে সব কিছুরই হয়তো ওয়ে আউট আছে, মানে আমরা যেরকম চাই সেরকম না হলেও কাছাকাছি হয়তো হবে। তো আমরা দেখি, চেষ্টা দেখি, কিংবা আমরা তো দেখছি আমার আপনার পকেটে হয়তো বাজার চালানোর মতন খরচের টাকা আছে, কিন্তু যাদের নেই তারা কি করবে, তারা কতক্ষণ দেখবে? এর জন্য সরকার কিছু বিকল্প ব্যবস্থা, যেমন আপনার কম মূল্যে পণ্য বিক্রিরও ব্যবস্থা করতেছে, যদিও এটা সাফিসিয়েন্ট না, কারণ অনেকে সেখানে অনেকে যেতে চান না, আবার অনেক যারা যান তারা পাচ্ছেন না, বাধ্য হয়ে যাচ্ছেন। আমি পাশ দিয়ে গেলে তো আমারও মন চায় যে আমি একবার দাঁড়াই, কিছুটা কমে কিছুটা পণ্য নিয়ে যায়, এরকম তো অনেক অবস্থা। মধ্যবিত্তের অনেক মানুষ তারা চেহারা গোপন করে বা আরেকজন হাতে টাকা দিয়ে তারা পণ্য কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই বাস্তবতা তো দাঁড়িয়েছে, তাই না? আমরা আলোচনায় ফিরবো। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে একই প্রশ্ন থাকবে যে সরকারের আসলে কোনো ধরনের ঘাটতি রয়েছে কিনা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, যেখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি নিজে বলেছেন বাজারে গেলে আসলে তার নিজেরও খারাপ লাগে। তো এই ধরনের কথা তো আমরা ওবায়দুল কাদেরের মতো মানুষদের কাছ থেকেও শুনেছি। আসলে সমস্যাটি কোথায়, আপনার কি মনে হয় সরকারের কোনো জায়গায় ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়টা আপনাকে জানার চেষ্টা করবো। একটা ছোট্ট বিরতি পরে দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ। ২১ রাতে আমরা আলোচনা করছি সাধারণ মানুষের কষ্ট নিয়ে, নিত্য পণ্যের যে মূল্যের ঊর্ধ্বগতি সেটি কেন বাড়ছে, থামানোর উপায় কি? ডক্টর আব্দুর রাজ্জাক, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, সরকার চেষ্টা করছে, তারা শুল্ক কমিয়েছে,
তারা আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং দেখা যাচ্ছে যে এত সংকটের মধ্যেও আমাদের যে ঋণ সেগুলো রিজার্ভে হাত না দিয়েও আমরা সেগুলো পরিশোধ করতে পারছি, কিন্তু এই জায়গাটা কেন অপরিবর্তনীয় অবস্থা রয়েছে? জি, দেখুন একটি জিনিস আমি একটু বলতে চাই যে শুল্ক হার কমানো এটা ভালো সিদ্ধান্ত, জি, কিন্তু মনে রাখতে হবে যে শুল্ক হার কমানোর টাইমিং মানে কোন সময় আমি এটা পলিসিটা নিচ্ছি এবং সেটার সঙ্গে আমাদের বর্তমান বাজার ব্যবস্থায় মূল্যস্ফীতির কী অবস্থা, এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। মানে জিনিসটাকে যদি আমি এভাবে বলি, যে বাজারে অলরেডি মূল্যস্ফীতি একটা উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, সেই বাজারে যদি আপনি শুল্ক হার কমান তাহলে কিন্তু সেইটার প্রভাবটা কিন্তু অনেক দেরিতে পড়বে। হ্যাঁ, এটা আপনি খুব সহজে এটা সমাধান করতে পারবেন না। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, মনে করুন চিনির দাম আমাদের বাজারে 60 টাকা। আপনি যদি, আমি এক্স্যাক্টলি ফিগার বললাম না, বাট একটা আইডিয়া দিলাম, চিনি 160 টাকা, 160 টাকা, ঠিক আছে, 160 টাকা ধরেন। বাইরে থেকে যদি আমি এটা আমদানি করি, হয়তো বাইরের দেশে যেখানে 120 টাকায় আমদানি করা ওখানে পাওয়া যায়, এখন আমি যদি শুল্কমুক্ত আমদানি করার সুযোগ দিই তাহলে হয়তো বলবো এর সঙ্গে জাহাজ ভাড়াটাতে সব যোগ করে হয়তো 120 টাকা চিনি 130 টাকা হবে। ধরুন আপনি আমদানি করো বা আমি আমদানি করো, আমি যদি দেখি ওই চিনি আমদানি করার পরে আমার ডোমেস্টিক মার্কেট অলরেডি তো প্রাইস 160 টাকা, মার্কেট সিস্টেম মেকানিজম আছে, আমাকে তোকে ফোর্স করছে না। জি, আপনি বা আমি কি চিনি 160 টাকার বদলে কি 140 টাকা বিক্রি করা শুরু করবো না? করতে হবে তখন যদি আমার এনাফ সাপ্লাই আসে বাজারে, তখনই আপনি কিন্তু একটু কমে দেওয়া শুরু করবেন এবং গ্লোবাল প্রাইসের সঙ্গে আপনার প্রাইসটা কাছাকাছি হবে। বাংলাদেশে আমরা শুল্ক হার সামঞ্জস্য করি তখনই যখন দেখা যায় যে প্রাইস অনেক বেড়ে গিয়েছে, ফলে এই সামঞ্জস্যর যে ইম্প্যাক্ট সেটা দেখতে কিন্তু অনেক সময় লাগে। এবং বাংলাদেশ, আপনাকে বলতে চাই যে আমরা পৃথিবীর মধ্যে এখন শুল্ক হারের কথা চিন্তা করলে আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শুল্ক হার দিই যদি আমরা আমাদেরকে আরও যেসব উন্নয়নশীল দেশ আছে তাদের সঙ্গে যদি কম্পেয়ার করি। আমাদের শুল্ক হার হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং ফলে বাংলাদেশের কনজিউমাররা শুধু যে আজকে বেশি দাম দিচ্ছে তা না, দীর্ঘদিন যাবৎ পৃথিবীর অন্য যে কোনো দেশের কনজিউমারদের থেকে তারা কিন্তু বেশি দাম দিচ্ছে কিন্তু। এবং এই ব্যাপারে কিন্তু ভালো গবেষণা আছে যেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের কনজিউমাররা বছরে অনেক টাকা তারা নষ্ট করেন জাস্ট হচ্ছে অতিরিক্ত দাম দেওয়ার জন্য। এটি একটি বিষয়। আরেকটি জিনিস আমি আপনাকে বলতে সেটা হচ্ছে যে আপনি এগ্রিকালচার প্রোডাক্টসের কথা বলেছেন, অনিয়ন, হ্যাঁ, বা আমি যদি বলি চালের কথা, গমের কথা, এগুলোতে একটা ইস্যু হচ্ছে কি জানেন, এইসব প্রোডাক্টসের ক্ষেত্রে অনেক সময় আপনি যদি হঠাৎ করে যদি সাপ্লাই বাড়ানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে ওই সাপ্লাইটা বাড়ানো কঠিন হয়ে যায়। একটু আগে আপনি ডিমের উদাহরণ দিয়েছেন যে এখন আমরা দেখছি যে কিছু ওখানে প্রতিবন্ধকতা আছে, তাড়াতাড়ি আমরা আনতে পারছি না। ধরুন আমাদের যদি চালের সংকট তৈরি হয় এবং আপনি মনে করেন রাতারাতি যদি চাল কিনতে যান, আপনি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু এনাফ চাল পাবেন না। কারণ কি জানেন, পৃথিবীতে যে দেশগুলো চাল তৈরি করে তারা কিন্তু আবার চালের সবচেয়ে বড় ভোক্তাও, কাজে তারা কিন্তু খুব বেশি সাপ্লাই করে না। ইন্টারন্যাশনালি যত রাইস প্রোডাকশন হয় তার মাত্র 6 to 7% কিন্তু গ্লোবাল মার্কেটে অ্যাভেলেবল কেনার জন্য। কাজে আমরা যদি ঘাটতিতে পড়ি আপনি কিন্তু কিনতে পারবেন না। এখন পেঁয়াজের কথা চিন্তা করেন, আদা রসুন যেসব দেশ তৈরি করে তারাও তো বড় কনজিউমার, তাই না? আপনি ইন্ডিয়াও, তারাও তো, ইন্ডিয়া কখন রপ্তানি করবে? যখন সে রপ্তানি করতে পারে, নাহলে তারা কিন্তু ব্লক করে দেয়। সুতরাং আমি বলবো যে পলিসিগুলোর ক্ষেত্রে অসুবিধাটা হয়েছে যে আমরা এটাকে এখন অ্যাডজাস্ট করতে যাচ্ছি। আগে যদি করা হতো, গত সরকারের সাথে একবার ফেলে রেখেছে, কাজে সেটার কিন্তু একটা দায়ভার পড়েছে কিন্তু এই সরকারের হাতে। হ্যাঁ, যার ফলে আমরা দেখছি যে পলিসিগুলো হয়তো এই মুহূর্তে কাজ করছে না, কিন্তু সময় দিতে হবে, সময় দিলে কাজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন লাগতে পারে? আমি ধরলাম যে 3.5 মাস হয়ে গেছে, আপনার হিসাবটা যদি আমরা বিবেচনাতে নেই যে সময় দিতে হবে, সেটির ইম্প্যাক্ট বা এফেক্ট পড়তে কতক্ষণ? আমরা গত ধরেন কোভিডের পর থেকে যেসব দেশগুলোতে মূল্যস্ফীতি বেড়েছে সেই দেশগুলোর উপরে একটা ছোটোখাটো গবেষণা করেছে। তাতে আমরা দেখেছিলাম যে কোভিডের পরে পৃথিবীর কিন্তু অনেক দেশে তাদের কিন্তু মূল্যস্ফীতি বেড়েছিল। আবার সব দেশ তারা তাদের পলিসি সঠিকভাবে প্রয়োগ করে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পেরেছে। 19টি দেশ তারা কিন্তু মূল্যস্ফীতি কন্ট্রোল করতে পারে নাই। আনফর্চুনেটলি বাংলাদেশ হচ্ছে ওইগুলোর মধ্যে একটা। আচ্ছা, এখন যে দেশগুলো পেরেছে তারা সাধারণত 8 মাস থেকে 14 মাস বা 16 মাস পর্যন্ত তাদের সময় লেগেছে মূল্যস্ফীতিটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে। খুব রিসেন্টলি যদি আপনি চিন্তা করেন তাহলে আমি বলবো যুক্তরাজ্য, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো দেশেও কিন্তু তাদের কিন্তু শক্তিশালী মনিটারি পলিসি ম্যানেজ করার পরেও কিন্তু তাদেরও প্রায় বছরখানেক সময় লেগেছে মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনতে। কাজে আমি মনে করি আমরা এখন যেরকম ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, আমি কোনো সময় মনে করি না যে আরও 6 থেকে 1 বছরের আগে আমরা হয়তো ইমপ্রুভ রেজাল্ট দেখতে পারবো না আর কি। আনফর্চুনেটলি
6 থেকে 1 বছর। হ্যাঁ, দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আমি মনে করি আমি খুশি হব যদি আমি ভুল প্রমাণিত হই, আমি খুশি হব যদি আমরা বাংলাদেশের ভোক্তারা যদি আরো তাড়াতাড়ি মুক্তি পেতে চাই। কিন্তু বিশ্বাস কিন্তু করুন বাংলাদেশের ভোক্তারা তো অন্তত তারা তো অর্থনীতি এত কাঠখোট্টা হিসাব বোঝে না। তারা যেটি সহজ চোখে দেখছে, বারবার যেগুলো আলোচনা আসছে, আমি প্রথমে যেগুলো দিয়ে শুরু করেছি, চাঁদাবাজি বন্ধ করা বা সিন্ডিকেট না ভাঙতে পারা, সেই বিষয়টির উত্তর আমরা আসলে সহজভাবে পাচ্ছি না। আমি একটু জাকির হোসেন আপনাকে জানতে চাই, যেটি অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক বলছিলেন মূল্যস্ফীতি বিভিন্ন দেশে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আমরা যদি শ্রীলঙ্কার কথা বিবেচনা নিই, শ্রীলঙ্কাতে তো আপনার মানে তাদের যে অবস্থা দাঁড়িয়েছিল, 67% সম্ভবত উঠে গিয়েছিল মূল্যস্ফীতি, এবং সেটি মাত্র কয়েক মাসের মধ্যে 5 থেকে 6% নামিয়ে আনলো। কি জাদু ছিল তাদের? তারা যদি 5-6% নামিয়ে আনতে পারে ওভারঅল জেনারেল যে মূল্যস্ফীতি, শুধু খাদ্য মূল্যস্ফীতি নয়, তাহলে আমাদের তো 3 মাস 3.5 মাস তো হয়ে গেল ওই সরকার। আমি বিগত সরকারের কথা বাদলাম, পুরনো জিনিস আপাতত না নিয়ে আসলাম, কিন্তু আমি যদি ধরি যে একটা গুড গভর্নর আমরা পেয়েছি, হ্যাঁ, আমরা একটা ভালো সরকার পেয়েছি, জনসমর্থনের সরকার পেয়েছি, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, যেটি ডক্টর আব্দুর রাজ্জাক বলছেন যে 6 মাস থেকে 1 বছর, তাহলে শ্রীলঙ্কা কেন এরকম পারলো? তাদেরও তো সময় লেগেছে। না, সময় লেগেছে আমার মনে হয় 8 থেকে 9 মাস, আমার যদি খুব বেশি ভুল না হয়ে থাকে। শ্রীলঙ্কাটা আসলে কি ইকোনমিটা তো একটা কারণে খুব অ্যাবনর্মালি পতন হয়েছিল, সেটার একটা রেস্কিউ ছিল, এবং তাদের আপনার ইনফ্লেশনটা তো আপনার উঠে গেছিলো কোথায়, মনে করেন যে 60-70 এই লেভেলে উঠে গেছিলো, বুঝতে পারছেন? তো সেটার ভিত্তি কিন্তু অনেক হাই, এটাকে আপনি বুঝতে হবে। হ্যাঁ, যেহেতু তার বেসটা অনেক হাই, তো সেখান থেকেই কমেছে একটা জিনিস। হ্যাঁ, আর একটা হচ্ছে যে ওরাও তো পলিসি টাইটেনিং করেছিল, পাশাপাশি আপনার সরবরাহ ব্যবস্থা এটাতে তারা হাত দিয়েছিল, সেখানে উন্নতি এসেছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে মনিটারি পলিসি টাইটেনিংটা যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একেবারেই ভাইটাল ভূমিকা পালন করবে, আমার কাছে আমি খুব সেটার উপর আমার নিজস্ব আস্থা কম। এটা যদিও ইকোনমিস্টরা ভালো বলতে পারবেন, কিন্তু বাংলাদেশে আপনার মনিটারি পলিসি টাইটেনিংটা কি, যে আপনি বাজারে ঋণের সুদের হার বাড়বে, তার ফলে আপনি মানি আরো সস্তা থাকবে না আর কি, আপনার মনিটারি মানে মানি সাপ্লাই কম থাকবে, ডিমান্ড ম্যানেজমেন্ট, যে আপনি কম খরচ করবেন, হ্যাঁ, তাহলে আপনার জিনিসপত্রের মানে এটা একটা সাদামাটা জিনিস, এটা ডিমান্ড ম্যানেজমেন্ট আর কি। তো বাংলাদেশের মূল্যস্ফীতিতে তো এটা দেখেন যে আমাদের গভর্নর যেটা বলতেছে, উনি কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্ট সাইড থেকে বলতেছে যে এর আগে যেটা করা হয়েছিল আসলে পলিসি যা বলা হয়েছিল ঠিক সেভাবে করা হয় না, ভিতরে ভিতরে অনেক লিকেজ ছিল। এখন ইনি বলছে যে আমরা পলিসি টাইটেনিং শুরু করেছি এবং আমাদের 3-4 মাস গেছে, সেই সেন্সে উনি বলতেছে যে যারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এইভাবে পদক্ষেপ নিয়েছে তাদের 1 বছর লেগেছে অন্তত। তো উনি মনে করেন যে আরও 8 মাস লাগবে। আরেকটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখন মূল্যস্ফীতির যে লেভেল অ্যাবাভ 10, মূল্যস্ফীতি আমরা আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে 7, 7.5, 8 এই লেভেল। হ্যাঁ, সেটাও যদি আসে, তারপরে যদি আপনার এখনকার 100 টাকার জিনিস কিন্তু আপনাকে 108 টাকায় কিনতে হবে, অবশ্যই বাড়তি টাকা দিয়ে কিনতে হবে, বাড়তি টাকা দিয়ে কিনতে হবে। এই জিনিসটাই হচ্ছে বোঝা জরুরি। আমার হয়তো 10 থাকবে না, 7 হবে কিংবা 8 হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখনও কিন্তু জিনিসপত্রের দাম এখনকার চেয়ে বাড়বে, তখনও কিন্তু কোনো কোনো জিনিস নিয়ে মানুষের আপনাকে আক্ষেপের কথা শুনতে হবে। এটা একটা বাস্তবতা। আর একটা হচ্ছে যে শুধু এদিকে কিন্তু ব্যবসায়ীরা কথা বলা শুরু করছে, প্রথম কিছুদিন চুপ ছিল, এখন কি তারা সুদের হার নিয়ে কিন্তু তারা বেশ বলতেছে বিভিন্ন ফোরামে, কারণ তার তো সুদের হারের তো আবার আরেকটা ইম্প্যাক্ট আছে, তাই না? ওনার বিজনেস কস্ট বাড়তেছে না, এটা তো এটা নানান অ্যানালাইসিস আছে, এটা হ্যাঁ খুব খুব সাদামাঠা ইস্যু না আর কি। আচ্ছা, যাই হোক, 2 রকম জিনিস আছে। এখন শুধু মনিটারি পলিসি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলেন, সহনীয় করেন হবে না। হ্যাঁ, আপনার ফিসকাল পলিসি এবং প্রশাসনিক কিছু বিষয় আছে, হ্যাঁ, সেগুলো অ্যাড্রেস করতে হবে। সাপ্লাই চেইন জনিত কিছু ইস্যু আছে, স্মুথ সাপ্লাই লাগবে। হ্যাঁ, এইসব জায়গার সমস্যাগুলো আমরা জানি, তাই না? আপনি তো চাঁদাবাজির কথা বলছেন, চাঁদাবাজি বন্ধ করতে হবে, কার দায়িত্ব, তাই না? চাঁদাবাজির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হচ্ছে মূল দায়িত্ব। এর সাথে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাজ করতে গেলে তো জনগণের কোঅপারেশন দরকার। অবশ্যই।
পলিটিক্যাল ফোর্সের কোঅপারেশন দরকার। তো ওনারা চান যদি যে মূল্যস্ফীতি কমাতে চায়, পলিটিক্যাল ফোর্সরা যদি চায় যে আমি আমার কোনো কর্মীকে এই কাজে আমি 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 এনকারেজ করব না, আমি প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, যদি রাজনৈতিক দলগুলো মনে করে, তাইলে সেটা ইফেক্টিভ হবে, তাই না? তো সবাইকে তো চাইতে হবে, আপনি বুঝেন, সবাইকে কিন্তু চাইতে হবে। শুধু এই আসানিস মনসুর আপনার এই পলিসি রেট বাড়াইলে কিন্তু হবে না, এখানে জিনিসটা একটা কিন্তু একটা প্যাকেজ, এবং সেই প্যাকেজগুলো কিন্তু খুব ইফেক্টিভলি ফাংশন করতে হবে, সবার সাথে মিলে ফাংশন করতে হবে, এরকম কিছু বিষয় আছে। তাইলে তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো, কিন্তু সেটা এমন না যে মূল্য সংকোচন কিন্তু না, যে আপনি 50 টাকার জিনিস 40 টাকায় পাবেন তা কিন্তু না। তবে হ্যাঁ, যে অনেক নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে বেসিক কিছু পণ্যের দাম যদি আপনার একটু কমানো যেত, তাহলে একটা স্বস্তি আসতো, তাই না? মূল্যস্ফীতি তো 300-400 পণ্যের একটা বাস্কেট থেকে হিসাব হয়, তাই না? তো যার ওই অনেক পণ্যের দরকার হয় না, যার যে 8-10টা পণ্যের দরকার হয়, আপনি যদি ওই জায়গায় একটা ব্যাপক কাজ করতে পারেন, তাহলে এই যে ইয়েটা আপনি যেটাকে নাভিশ্বাস বলতেছেন, এটা কিন্তু কমতো। আপনি বুঝছেন তো জিনিসটা? ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি আশঙ্কার কথা বলেছেন যে 6 মাস থেকে আরো 1 বছর লাগতে পারে। যদি আপনি বলেছেন যদি সত্য না হয় তাহলে খুশি হবেন আপনি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম 6 মাস থেকে 1 বছর লাগতে পারে, সময় দিতে হবে, কিন্তু যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেই উদ্যোগগুলো কি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি আরেকবার বলি আপনার দর্শকদের কাছে একদম পরিষ্কার থাকার জন্য, আমি যেটা বলেছি অন্য দেশের অভিজ্ঞতার আলোকে 6 মাস থেকে 12 মাস বলেছি। আমি মনে প্রাণে চাই যে এইটা যেন সমস্যা আমাদের আগামীকালে সমাধান হয়ে যায়, আমি এটা বলতে চাই, কারণ আমিও ভোক্তা হিসাবে আমিও এটা মনে করি, সাফার করি আর কি। এবং বাংলাদেশের মানুষ যেটার মধ্যে যাচ্ছে, একটা দেশে 23 মিলিয়ন লোক, একটু আগে বলেছি, খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের কি কোনো কমফোর্ট থাকার কথা না, এরকম দেশ তো আমরা চাই না, এটা মনে রাখতে হবে। এখন সরকার যথেষ্ট পরিমাণে এই কাজগুলো করছে কিনা, আমি বলবো মনিটারি পলিসি টাইটেনিং ক্ষেত্রে উনি ভাই বলেছেন সরকার হয়তো যথেষ্ট মনোযোগ হয়েছেন। আমার ধারণা ফিসক্যাল স্পেন্ডিং ক্ষেত্রেও কিন্তু এটা আমরা দেখব যে ভালো, আগের বাজেট যেটা করে গিয়েছিলেন তারা, এখান থেকে কিন্তু আমরা দেখব যে যথেষ্ট পরিমাণে কাট করা হবে। কাজে সেখানে আমি নীতির গভীরতা বা আমি বলবো যে পলিসি ইন্টেনশন হচ্ছে খুব ক্লিয়ার। যে জায়গাটায় আমি মনে করি যে আরেকটু কাজ করতে হবে, ভাই বলেছেন যে ওই চাঁদাবাজি হচ্ছে কিনা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে জায়গাটায় আমাদের মনোযোগ দিতে হবে, আমরা কুইকলি সাপ্লাই বাড়াতে পারি কিনা। এখানে খালি রিজার্ভের কথা চিন্তা করলে হবে না। আমি বলছি যে মনে করছি যে না আসলে খুব সহজে লোকজন এলসি খুলতে পারছে, আমার কাছে মনে হয় সেটা না। আমি 8 থেকে 10টা পণ্যকে টার্গেট করতে চাই, এবং সেগুলোকে যদি আমরা যথেষ্ট পরিমাণে সাপ্লাই বাড়াতে পারি, এটা ডোমেস্টিক সোর্স থেকে হোক, ইন্টারন্যাশনাল সোর্স থেকে হোক, এবং এটার জন্য যদি কোনো বরাদ্দ লাগে সেটাকে শর্ট টার্মের মাথায় নিয়ে অন্য কোনো ক্রেডিট ফ্যাসিলিটি হোক, কোনো গ্র্যান্ট হোক, কোনো লোন করে হোক, যদি আমরা সেটাকে খুব কুইকলি সাপ্লাই করতে পারি, আমার কাছে মনে হয় যে হয়তো আমরা দেখব যে যেগুলো মেইন পণ্য, যেগুলো গরিব মানুষের পণ্য, সেগুলোর দামটাকে আমরা কমাতে পারি কিনা। কিন্তু এটাও একটু চ্যালেঞ্জিং হবে এই কারণে, একটু আগে আমি বলেছি, যখন এইসব পণ্যগুলোর দাম বাড়ে এগুলোতে ইন্টারলিঙ্ক, একটার সঙ্গে আর একটা লিঙ্ক করা আছে, কাজে আপনি দেখবেন যে এটা বাড়বে। তবে দেখুন সরকারের চ্যালেঞ্জটা কি, বা আমি যদি বলি যে সেন্ট্রাল ব্যাংকের চ্যালেঞ্জগুলো কি, তাদেরকে আবার খেয়াল করতে হবে। যদি কোনো কারণে আপনি চিন্তা করেন, খোদা না করুন, যদি কোনো কারণে এরকম হয় যে আমরা টাকার বিনিময় হারকে এই জায়গায় ধরে রাখতে পারলাম না, হতে পারে না, হয়তো আমাদের আমদানি যদি বেশি করতে হয় তাহলে চাপ পড়তে পারে, ইন্টারন্যাশনাল কোনো ক্রাইসিস হলে চাপ পড়তে পারে, তখন যদি আপনি ইনফ্লেশনে এই যে আপনি চেষ্টা করলেন মূল্যস্ফীতিকে কমে রাখা, যদি টাকা তার ফার্দার বিনিময় হার হারায়, এটা কিন্তু আবার আমরা এই পর্যন্ত যা প্রয়াস নিয়েছি পুরোটা কিন্তু তখন ধূলিসাৎ হয়ে যাবে। কাজে আমরা খুবই, আমি বলবো যে একটা সরু একটা সুতার মধ্যে দিয়ে কিন্তু আমরা হাঁটছি। কাজে আমাদেরকে মনে রাখতে হবে যে যারা পলিসি মেকার্স আছেন তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ কম না, এটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না আর কি। কিন্তু আমি মনে করি যে মোটা দাগে এই মুহূর্তে আমাদের প্রয়াস হওয়া উচিত দুটো, এক হচ্ছে সাপ্লাই বাড়ানো, যেগুলো বাড়ানো যায় ইমিডিয়েটলি সেগুলোকে বাড়ানো, আর আরেকটা হচ্ছে আমি বলবো যে সোশ্যাল প্রোটেকশন, সোশ্যাল সিকিউরিটিতে আমাদের বরাদ্দ বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমএস, ওপেন মার্কেট সেল, যার মাধ্যমে আমরা শহরের দরিদ্র জনগোষ্ঠীর কাছে ওই আপনি জানেন কয়েকটা পণ্য কম দামে বিক্রি করি, ওইটাকে বাড়ায় দেন। আমাদের ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম আছে যার মধ্যে প্রায় 70-80 লাখ গ্রামের পরিবারকে আমরা দেই, খাদ্য সহায়তা দিই, ওইটাকে যদি আমরা কাভারেজ বাড়াতে পারি তাহলে হবে কি অ্যাটলিস্ট মানুষ দেখবে যে ভিজিবল কিছু করা হচ্ছে, যেটা দৃশ্যমান। এই মুহূর্তে যেটা দরকার দৃশ্যমান প্রয়াস, যে বেড়েছে। এখন টিসিবি ট্রাক আপনি হয়তো সীমিত আকারে দেখছেন,
এটা এনাফ আমরা করতে পারি কিনা Exactly. সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যদি আমরা একটু মনোযোগ দিই, পলিসি নীতি এগুলো থাকবে, এগুলা সময় লাগে, কিন্তু দৃশ্যমান কি কিছু হচ্ছে? আমরা কি কোনো এফেক্টিভ কমিউনিকেশন দেখছি? হ্যাঁ, যেন আমরা এখানে আলোচনা করছি যে পলিসি, মনিটারি পলিসি খালি টাইটেনিং করলে হবে না, কিন্তু আরেকজন কিন্তু এসে বলতে হবে যে আমরা খালি মনিটারি পলিসি টাইটেনিং করি নাই, আমরা পাবলিক স্পেন্ডিংও আমরা কাট করার চেষ্টা করছি। সেন্ট্রাল ব্যাংক এটাও বলছে যে আমি টাকা প্রিন্ট করে সরকারকে দিব না, সেখানেও কিন্তু আমরা একটা ইয়ে নিয়ে এসেছি, ডিসিপ্লিন নিয়ে এসেছি। এই কথাগুলোও কিন্তু মানুষকে বোঝাইতে হবে। হ্যাঁ, আপনি ছোট করে বলে শ্রীলঙ্কার কথা আপনি বলেছেন, ভাই বলেছেন যে আসলে ওদের এত রেটে ইনফ্লেশন হয়েছিল, তখন তারপরে কিন্তু আর বেশি গতিতে বাড়ার কথা না। এই জন্য আমরা দেখেছি যে প্রথমে 6-7% হলো, তারপরে কিন্তু এটা কমে 5% হয়েছে। বাংলাদেশ যদি মানে এটা ভালো হয়েছে যে আমাদের শ্রীলঙ্কার মতো অবস্থা হতে হয় নাই, শ্রীলঙ্কা বাস্ট করেছিল, তখন কিন্তু হয় কি তারা আবার নতুনভাবে শুরু করতে পেরেছে। কিন্তু আপনি দেখেছেন যে ক্রাইসিসের মধ্যে মানুষ গিয়েছে, প্রত্যেকটা জায়গায় বড় লাইন, মানুষের অসন্তোষ। এখন আমাদের যে অসন্তোষটা যে আমরা জিনিসপত্র আছে কিন্তু সেটার দাম অনেক বেশি, কাজে প্রথম প্রায়োরিটি হবে দরিদ্র জনগোষ্ঠী যারা স্ট্রাগল করছেন, যে পরিবারগুলো খাদ্য নিরাপত্তা হেতু ভুগছেন। দরিদ্র কেন, আপনি সাথে মধ্যবিত্ত যোগ করেন না? মধ্যবিত্ত, হ্যাঁ, মধ্যবিত্ত আমি যোগ করতে চাই। তাদেরকে ফুড সিকিউরিটি এনশিওর করতে হবে। জি, এটা আমি মনে করি যে এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে। আমি সাংবাদিক জাকির হোসেন, যে বিষয়টি সাম্প্রতিক আলোচনা এসেছে, আমি ডক্টর আব্দুর রাজ্জাকের সূত্র ধরে বলতে চাই যে আওতা বাড়ানো। আমরা তো ছোটোবেলায় দেখেছি রেশন ব্যবস্থার, যেটি দেখেছি সেই রেশন ব্যবস্থার প্রবর্তন কেন করা হচ্ছে না? এটি জটিল কোনো প্রক্রিয়া নাকি শুধুমাত্র সদিচ্ছার বিষয়? সেটার বিকল্প এখন যে আপনার প্রায় 1 কোটি ফ্যামিলি কার্ড আছে, এর বাইরে তো আপনার সরকারের ফুড ফ্রেন্ডলি কর্মসূচি আছে, হ্যাঁ, 1 কোটি ফ্যামিলির বাইরে। আমি কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রেখে বলছি, আমরা শুধু নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে বলছি না। নিম্ন আয়ের মানুষ তো রয়েছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার মানুষরা কিন্তু ট্রাকের সামনে দাঁড়িয়ে যেভাবে বলুন না কেন, যেমন আমরা বন্যায় যখন ত্রাণ দিতে গেছি, মানে স্টুডেন্ট লাইফে দেখা যাচ্ছে ঘরে খাবার নেই, শুকনো কাপড় নেই, তারা কিন্তু আসতে পারছে না, কিন্তু তারা আরও বেশি নিডি, যেহেতু তারা সবার কাছে হাত পাততে পারছে না, তার দরজার সামনে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক যেটি ওএমএস হাত পাতার বিষয় না, এটা আপনার ভর্তুকি মূল্যে সরকার দিচ্ছে। তারপর আমি বুঝছি যে অনেকে নির্দিষ্ট দোকান থাকবে, সেই দোকান থেকে নিয়ে আসবে, কারণে হয়তো লাইনে, হ্যাঁ, না, খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। মধ্যবিত্ত বিশেষ করে আমি বলি কি যে যারা নির্ধারিত আয়ের মানুষ, আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই, যে যারা নিম্ন আয়ের মানুষ এবং অনানুষ্ঠানিক খাতের কর্মী, মনে করেন যে রিক্সাওয়ালা, হ্যাঁ, উনি কিন্তু কোয়াপ করার জন্য উনি ভাড়া বাড়িয়ে দিতে পারেন, কিন্তু একজন চাকরিজীবী যিনি 30,000 টাকা বেতন পান, উনি তো কোয়াপ করার জন্য ওনার কাছে কোনো অপশন নাই, উনি তো 2 মাস পর 3 মাস পরে 30,000 টাকাই বেতন পাচ্ছেন, বুঝছেন? এখন যেটা হয় যে মধ্যবিত্তের, আপনার রাজ্জাক ভাই যেটা বলেছেন যে ফরম্যাটেই হোক, যে সেটা রেশন হোক আর সরকারের এক্সিস্টিং প্রোগ্রামসগুলো হোক, যে ফরম্যাটেই হোক, যে এইটার কাভারেজটা আপনাকে বাড়াতে হবে। যেমন আপনি যদি দেখেন যে এখন টিসিবির ওখানে গিয়ে যে পরিমাণ পণ্য আছে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, অনেকে পাচ্ছে না। এখন যদি এই অভিযোগটা না থাকে যে অনেকে পাচ্ছে না, যে মোটামুটিভাবে এটা 3 গুণ করা হয়েছে, যে তাহলে একটা স্পটে সবাই মোটামুটি হয়তো 90% পাইছে, তাই না? এরকম মানে জিনিসটা এরকম দৃশ্যমান দরকার। তাহলে কি হয়, যারা নিম্ন আয়ের লোক, নির্ধারিত আয়ের লোক, হ্যাঁ, তারা যদি বাজারের দরের সাথে কুলিয়ে উঠতে না পেরে ভর্তুকি মূল্যে কিনে আপাতত মৌলিক সমস্যা মেটাতে পারে, এটার সাথে যদি এই সাপ্লাইয়ের সাথে বাজার দরেরও কিন্তু, মানে মূল বাজার দরেরও কিন্তু একটা সম্পর্ক আছে। এটা শুধু একজন মানুষকে ভর্তুকি মূল্যে সহায়তা না, এটা বাজার দরে প্রভাব ফেলানোরও একটা মেকানিজম। যখন এইটাতে সাপ্লাই বাড়বে, তখন আপনার বাজারের যে অস্বাভাবিক মুনাফা প্রবণতা যদি আমরা থেকে থাকে, তখন যে হয় যে যদি তার ওইখানে আপনার সেলের উপরে প্রেসার পড়ে, যে তার সেল কম হচ্ছে কিংবা কোনো কারণে, তখন হয় কি যে দাম, তখন দামের উপরে প্রভাব ফেলতে সেটা সহায়তা হয়, মানে করে, আমার কাছে যেটা মনে হয় আর কি। জি, আমরা শেষ করবো। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কোনো পরামর্শ সরকারের প্রতি এই মুহূর্তে, মানে দিয়েছেন তো অনেক পরামর্শ, অ্যাডভান্স কিছু করা দরকার, সেই ধরনের কিছু থাকলে 30 সেকেন্ডে যদি একটু বলতেন। হ্যাঁ, আমি মনে করি যে সরকারকে আরো দৃশ্যমান হতে হবে তাদের প্রয়াসগুলো নিয়ে। খালি মনিটারি পলিসি, বেল্ট টাইটেনিং, এর থেকে বড় জিনিস হচ্ছে আমরা মার্কেটে দেখতে চাই যে যথেষ্ট পরিমাণে সরবরাহ হচ্ছে এবং সরকারের সেখানে একটি যথেষ্ট প্রয়াস আছে, সেটা আমি বলবো। আরেকটি ভালো জিনিস আমি বলতে চাই আপনার দর্শকদের জন্য, যে দেখুন দাম বেশি মানে কি, মানে হচ্ছে আমাদের ফার্মাররাও তো, তারাও তো বেনিফিটেড হচ্ছে। কাজে আমি আশা করি নেক্সট রাউন্ডে যখন প্রোডাকশন সাইকেল আসবে, তখন হয়তো ওনারা
আরও বেশি সাপ্লাই করতে পারবো বাজারে, যেহেতু এই বছরে ভালো দাম ছিল। কিন্তু উল্টোভাবে আমার একটু কনসার্নও আছে, যদি আমরা সুদের হার এভাবে বাড়াতে থাকি তাহলে আবার দেখা যাবে যে অনেক ব্যবসায়ী আছেন যারা এখন বিনিয়োগ করলে ভবিষ্যতে পণ্য দ্রব্য আসতো, তাদের ক্ষেত্রে আবার কিন্তু দেখা যাবে যে সেই সরবরাহে কিন্তু ফাটা পড়বে। সরকারকে সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক, ধন্যবাদ সাংবাদিক জাকির হোসেন। দর্শক, শেষ করছি, রাজনৈতিক সংঘাত, দ্বন্দ্ব, নির্বাচন, সংস্কার, এইসব শব্দ সাধারণ মানুষ নিশ্চয়ই তাদের বিবেচনায় এখন আর নেই। বাঁচতে হবে কোনো রকমে খেয়ে পড়ে, খুবই স্বাভাবিক। অন্তত সেই জায়গাটি একটা সমাধানের জায়গা আনতে পারলে নিশ্চয়ই সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, এটা বাস্তবতা। সেই ক্ষোভ অনেকাংশে কমে যাবে। আমরা চাই সরকার নিশ্চয়ই সেই জায়গাগুলো হাত দিবে, যেটি সাংবাদিক জাকির হোসেন এবং ডক্টর আব্দুর রাজ্জাক বলছেন। আমাদের মনে হয় যে যারা এক্সপার্ট রয়েছেন তাদের কথাগুলো বিবেচনা নেওয়া প্রয়োজন সরকারের। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।